বাস্তব ধর্মী এক সামাজিক যাত্রাপালা ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত 7 টাকার সন্তান। নির্দেশনায় আহমদ আলী, মঞ্চ আলিবাদা ডেকোরেটার্স, রূপসজ্জায় জয়গুরু ডেকোরেটার্স বইচি, পরিবেশনায় শালিগনা টর্পেডো ক্লাব। শুরু হতে চলেছে সেই অমর সৃষ্টিকারী যাত্রাপালা 7 টাকার সন্তান। পারবে না, গোপালী দত্ত এই ক্ষুদিত ভাগের খাঁচা থেকে তার অক্ষত শরীর নিয়ে পালিয়ে যেতে পারবে না। আমরা তোর স্বপ্ন ভেঙে দেব, প্রত্যাশা কেড়ে নেব। শুধু গোপালী দত্ত একা নয়, এই ফিল্মে নায়িকার চরিত্র অভিনয় করার জন্য আরো যেসব মেয়েরা এসেছে তাদের প্রত্যেককে আমরা একটু একটু করে উপভোগ করব। প্রথমে পোশাক করে দেবে আমাদের গডফাদার জয়গুরু গোস্বামী, তারপর আমরা সবাই মিলে তার নোংরা দেহটাকে নিয়ে ছিনিমিনি খেলবো। তারপর সেই নোংরা দৃশ্যের ছবি নানান ভঙ্গিমায় তুলবে আমাদের ক্যামেরাম্যান কার্তিক। তারপর সেগুলো ব্লুপ্রিন্ট হয়ে ভিসিআর মেশিনের সাহায্যে দেশ বিদেশের হোটেলে দেখবে নানান বিকৃত কারিগর। বেছে বেছে আমাদের বস রুট একটা ব্যবসা শুরু করতে বল, একসঙ্গে রথ দেখা আর গলা বেচা ওই হচ্ছে। কিন্তু কতদিন এ ব্যবসা চলবে সেটাই ভাবছি না শীতল। তার কিচ্ছু নয়, যতদিন দেশের বুকে অন্ততার ক্যান্সারে বাসা বেঁধে থাকবে ততদিন রক্ষিত বাড়ির মেয়েরা শ্বশুর বাড়ি যাবার স্বপ্ন ভুলে গিয়ে স্বাবলম্বী হবার জন্য দলে দলে আমাদের প্রলোভনের জালে ধরাতে। তুই ঠিক বলেছিস শীতল। বলা নয়, শীতল কোনোদিন হতাশার সূর্য তাপে গরম হবে না। এখন ওসব কথা বাদ দিয়ে ওই দোপাটি দত্তের কথা বল। দোপাটি দত্ত? আরে হ্যারি বুদ্ধু, দোপাটি দত্ত আমাদের পতিতার ভগবান প্রেমে অভিনয় করার জন্য যে মেয়েটাকে ওই ডাইরেক্টর প্রাণ কৃষ্ণ আচার্য 3 দিন ধরে তালিম দিচ্ছে, সেই মালটাকে দেখেছিস ভাই? দেখেছি, ওটা একেবারে শেষ। সত্যি ভাই, মেয়েটার মুখের চেয়েও তার পিছনটা ভেরি ভেরি নাইস। তোর মাথা মেয়ে দেখার তোর কোনো আইডিয়াই নাই। মেয়েদের পিছন কি দেখবে, দেখবি সামনেটা। কি বল, যেন একেবারে কাঁচা খেয়ে নেয়। খাবে খাবে, কাজের শেষে আমি নিজের হাতে সবাইকে এক বন্ধন করে ব্যাট 69 দেবো। তোমরা মৌজ করে খাবে, কেমন জয়গুরু? মদের তো মৌজ আছে না স্যার, মদের সাথে মালটাও লাগবে কিন্তু। কি সব অশ্লীল ল্যাঙ্গুয়েজ বলছো? তোমরা সাধু ভাষায় কথা বলো। পল্লীবাড়ি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের অফিস ঘর এটা। স্বত্বাধিকারী আমি, এই গণপতি গোস্বামী। প্রতি বছর এই সংস্থার মাধ্যমে একাধিক ভক্তিমূলক ছবি তৈরি করি। আমাদের ভাবে ভাষায় ভক্তি ব্যাপারটা একটু ফুটে ওঠা দরকার। গুরু কৃপাই কেবলম। মিস নয়নার অ্যাংলো ইন্ডিয়ান ছুরি, মিস মোনালিসার উলঙ্গ দেহগুলি মুভি ক্যামেরায় ধরে রাখা হয়েছে। তো হয়েছে স্যার। এখানে দেখিলে ছাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারো মানিক রতন। জয়গুরু জয়গুরু। শাস্ত্রে বলেছে নারী রত্ন, কিন্তু আমি বলি মেয়ে মানুষের শরীর রত্নের খনি। তাই কোনো মেয়েকে অবহেলা করো না। তাদের উলঙ্গ দেহ নিয়ে হাজার হাজার ব্লু ফিল্ম তৈরি করে নাও। তৃতীয় বিশ্বের বাজারে ব্লু ফিল্মের বেজায় কদর। জয়গুরু। সাবধান, আমাদের এই কারবার যেন পুলিশ বুঝতে না পারবে না স্যার, কারণ পল্লীবাড়ি এন্টারপ্রাইজ ভক্তিমূলক ছবি ছাড়া অন্য কোনো ছবি বানায় না। আমরা সব পেপারে পাবলিশ করেছি পল্লীবাড়ি এন্টারপ্রাইজে গৌতম বুদ্ধ এবং আম্রপালির চরিত্রে আমাদের পতিতার ভগবান ছবিতে নায়িকা
এবং শহরাঙ্গের চরিত্রে অভিনয় করার জন্য একজন নৃত্য গীত পটীয়সী ভক্তিমতী অভিনেত্রীর প্রয়োজন। কি ভাষা! জয় গুরু। ওইভাবে সরল পথে অভাব জর্জরিত সংসারে দেখা দিলে সেই বিজ্ঞাপন করে আমার অফিসে লাইন দিয়েছে অজ্ঞানং তিনি রন্ধাস্য জ্ঞানাঞ্জন শ্লাকিয়া। জয় গুরু। এবার গোপাটি দত্তকে ডাকো। ডাকতে হবে না স্যার, এক্ষুনি শেষে বলবে। একই আম্রপালের কণ্ঠে ইংরাজি শব্দ কেন? বলবুদ্ধং শরণং গচ্ছামি। আগে এ কথা বলবো কেন স্যার? আগে বুদ্ধদেব আসুন, আমাকে বধির জ্ঞান দান করুন, তারপর নয়। বাহ 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 বাহ! তুমি তাহলে রীতিমতো পড়াশোনা করেছো। তা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম গুরুদাস দত্ত, বাড়ি কোথায়? ভক্তিনগর। আহা! ভক্তি ছাড়া মানুষের মুক্তি নেই, সেই জন্যই তো আমি ভক্তিমূলক ছবি ছাড়া করি না। আপনি গান জানেন? নাচতে পারেন? ক্যাবারে, ডিস্কো? জয় গুরু, জয় গুরু। ও কথা বলো না, আমাদের সবই তো ধর্মমূলক ছবি। আর ধর্মমূলক ছবিতে অভিনয় করবো বলেই তো আমার কাকা এই অভিনয়তে আমাকে আসার জন্য অনুমতি দিয়েছে। আহা! শাশ্বতে ভারতবর্ষে এই শীতল পরেশ, তোমরা এখন যাও। ঠিক আছে স্যার, আমরা পাশের দাঁড়িয়ে আছি, যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই ডাকবেন। আই শীতল, চলাই। আমার শ্মশানের মন্দিরে ওই দুটো যেন শ্মশানের চন্ডা। জয় গুরু। দোপাটি শুরু করো। এবার আম্রপালির নাচ শুরু করো। আবার বোঝাবেন? বোঝার কি শেষ আছে গণপতি বাবু? বুঝতে বুঝতে জ্যান্ত জীবনটাই যে বোঝার মরচে ফেলে গেছে। মানে বুঝেছেন না, বোঝার। প্রাচীন সরল জনপদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী নর্তকী আম্রপালি বেরিয়েছে রাজপথে নিশিত অভিসারে। তার যৌবন ছন্দিত পদক্ষেপে বেজে উঠেছে পাগল করা নকুল। মাদাল সমস্ত যৌবনা নর্তকী আম্রপালি তার রাতের অতির উদ্দেশ্যে গেয়ে ওঠে।
অম্রপালির সামনে দাঁড়িয়ে মন্ত্রমন্ত্রিত কণ্ঠে বলে ওঠেন, বুদ্ধং শরণং গচ্ছামি। আপনিও কথা বলবেন কেন? বেশ কথা বলবো, 1000 বার বলবো। আমি ছবির প্রযোজক, তাই আমি যা খুশি তাই বলবো। আপনি এখন যান ডাইরেক্টর মশাই, দৃশ্যের শেষ সংলাপটা আমি ওকে একটু বুঝিয়ে দিচ্ছি। বোঝান বোঝান, পেটে খিদেতে পিঠে সইতে হয়, এই সহজ সরল কথাটা আম্রপালিকে বুঝিয়ে দিয়ে। মানে বুঝেছে? মানে অসভ্য, অভদ্র, অমানুষ, আমার মুখে নষ্ট করে দিয়ে গেল। জয় গুরু, জয় গুরু। এবার তুমি ভক্তি কত কত কণ্ঠে বলো আম্রপালি। বুদ্ধং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। ধর্মং শরণং গচ্ছামি। ধর্মং শরণং গচ্ছামি। এই কথা বলতে বলতে ভগবান তথাগত আম্রপালির হাত ধরে তাকে বোধিসত্ত্ব জ্ঞান দেওয়ার জন্য গৌত গুম্ফায় নিয়ে চলে। আপনি কি করছেন? জয় গুরু, এখানে তো বুদ্ধ গুম্ফা নেই, তাই তোমাকে পাশের ঘরে নিয়ে আপনি যাচ্ছি। কি আমার সঙ্গে অভিনয় করছেন? না, অভিনয় করছি না, অভিনয় শেখাচ্ছি। আমি কিন্তু চিৎকার করবো আমার হাত কাছে। তবু তুমি আমাদের সংকল্পচ্যুত করাতে পারবে না। আমি নিজের হাতে তোমার দেহ থেকে একটা একটা করে সব পোশাক খুলে নেব। তারপর আমি এবং আমার একাধিক কর্মচারী তোমার দেহটাকে নিয়ে খেলাটা করবে। ক্যামেরাম্যান ছবি তুলবে, ব্লু ফিল্মে প্রকট হবে তোমার উন্নঙ্গ যৌবন। তুমি নিজের ছবি দেখে নিজেই চিৎকার করে বলবে, চক্রী কতকা! সেনানি বাবুরা! এই সমস্যায় জর্জরিত যুব সম্প্রদায়, ওই মাতাল ক্যাথলিক সমাজের বাসী, তোমরা কে কোথায় আছো? তোমাদের সেই সরিষ্ঠী, ওই মেরুদণ্ডহী প্রাণগুলো নিয়ে ওই সংবাদপত্র অফিসে চাকরি নিয়ে এসো। যে সংসার চালাবার তাগিদে চাকরির সন্ধানে বেরিয়ে গোটাটি ব্যস্ত মালির প্রেমে। উপাধি দত্ত বাড়ি ফিরিনি। সমুদ্র সৈকতে ঝাউবন থেকে জনৈক যুবতীর মৃতদেহ উদ্ধার। প্রকাশ্য রাজপথে যুবক খুন। ডায়মন্ড হারবারে নদীর ধারে এক স্বামী পরিত্যক্তা গৃহবধূর ওপর একাধিক পুরুষের পাশবিক অত্যাচার। শহরের এক কুখ্যাত এলাকায় রেপ করে পুলিশ উদ্ধার করেছে দেশি বিদেশি অনেক আগ্নেয়াস্ত্র, কোকেন, হিরোইন এবং বেশ কিছু উলঙ্গ নরনারী পুরো প্রেম। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অষ্টাদশী নয়না সেনগুপ্ত বাড়ি ফিরেনি। এই যে শুনছো, এই শোনো। আমার বোন বিদিশা স্কুল থেকে বাড়ি ফিরেছে পার্বতী। হ্যাঁ, কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে। ফিরেছে নিশ্চিন্ত তো, অন্তত আজ আমার অষ্টাদশী বোন বিদিশা স্কুল থেকে বাড়ি ফিরে এসেছে। আচ্ছা পার্বতী, বড় রাস্তা করে চায়ের দোকানে ছেলে গেল, ওকে থেকে শিখতে কিনা জানো? না, আমি জানি না। স্কুলের সময় ও সহকারী ছেলেরা ওকে আইসক্রিম কিংবা ফুচকা কমসে কম ভেলপুরি খাতে যায় কিনা জানো? এইসব তুমি কি বলছো? কবি সুকান্তের একটা কবিতায় লেখা আছে, বিপজ্জনক 18 বছর বয়সে নেই ভয়, 18 বছর বয়স মানে রে বাধা, পদাঘাতে ভাঙতে চাই পাথর বাধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাদা। 18 বছর বয়স যেন একটা প্রতিজ্ঞাবদ্ধ হাত। 18 বছর বয়সের ছেলে মেয়েদের দিকে ওদের নজরটা একটু বেশি। কাদের কথা তুমি বলছো? যারা অন্তত 2বার 18 বছর পেরিয়ে গেছে, যারা 3বার 18 অতিক্রম করে 54 কোণের পা দিয়ে চুলে কলম লাগিয়ে নতুন করে যুবক সাজছে, একজনের যৌবন কিনে যারা মিছিলে মিটিংয়ে স্লোগান দিয়েছে, ইয়াং টি কালচারের ট্যাবলেট খাইয়ে যারা ইয়াং জেনারেশনকে মস্তান তৈরি করে এদেশের দুপাটি দপ্তরে বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছে, সেই 4-18 বাহাত্তর দলই চাকরির সাথে শত্রু। থামো তো, তোমার 18 বছরের রায়পুরা বোন বিদিশা কি কাল থেকে ঘোমটা দিয়ে স্কুলে যাবে নাকি? বেনি
তোমার হাসতে লজ্জা করছে না? না, লোপাকে গয়না দিয়েছেন তার ধনপতি বাবা গণপতি গোস্বামী। আমার মেঝু ভাই তবেন্দু দেয়নি। তোমার ধারণা ভুল। না, না পার্বতী না, আমার ধারণা কখনো ভুল হতে পারে না। আমার মা আমাকে কখনো ভুল শিক্ষা দেয়নি, তাই তো আমি আমার নির্ভুল শিক্ষা ছড়িয়ে দিয়েছি আমার দুই ভাই আর এক বোনের জীবনে। সত্যকে জয়ী করবার জন্য মেজু ভাইকে করেছি ব্যারিস্টার। দাদা, এই মামলা বাইরে বেরিয়েছে টোটালি সত্যের উপর আর্গুমেন্ট করে আমি আমার মক্কেলকে জিতিয়ে দিয়েছি দাদা। পার্বতী, এবার নির্ভুল ধারণা ফসল। তেমনি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করবার জন্য আমার ছোট ভাই দিব্যেন্দু আজ পুলিশ অফিসার। হ্যালো বৌদি, আজ একটা দারুণ কাজ করেছি। কি কাজ করেছো ঠাকুরপো? গৃহবধূকে পুড়িয়ে মারার অপরাধে তার শ্বশুর শাশুড়িকে একেবারে লকআপে ঢুকিয়ে দিয়ে এসেছি। এবার আমি একটু বিশ্রাম নেব। না, আমার বিশ্বাসের বিশ্রাম নেওয়ার সময় নেই। কি বলছো কি তুমি? সময়ের ছুটি নেই, কর্তব্যের রবিবার নেই। বাবা, দেখ আজকের প্রথম পৃষ্ঠার খবর, দ্রৌপদী দত্ত বাড়ি ফেরেনি। কোথাকার দ্রৌপদী দত্ত বাড়ি ফেরেনি বলে কি ছোট ঠাকুরপো বিশ্রাম নিতে পারবে না? পুলিশ বলে কি সে দাসত লিখে দিয়েছে? সুগন্ধি বউ হয়ে তুমি একই কথা বললে? অর্পিতা ঠিক কথাই বলেছে না, কারণ পুলিশ মানুষ হলেও ছোট ঠাকুর মতো মানুষ। পুলিশ মানুষ হলেও সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ যখন নিশ্চিন্তায় ঘুমায়, পুলিশ তখন জেগে থেকে অতন্ত্র প্রহরীর মতো। শোক দুঃখের সংঘাতে সংসারী মানুষ যখন ক্ষত বিক্ষত হয়, তখনই তারা ছুটে যায় থানায়, জানায় আপদ বিপদের কথা পুলিশের কাছে। তাই বলে পুলিশ ছুটি নেবে না? ছুটি নিতে গেলে পুলিশের গা থেকে পোশাক থেকে খুলে ফেলতে হবে। পুলিশের পোশাক পরে কর্তব্যকে ফাঁকি দিয়ে জনগণকে ধাপ্পা দিয়ে কাজের সময় বিশ্রাম নেবে, এটা আমি পছন্দ করি না। মা, শোনো দম্পেন্দু, ব্যারিস্টার তুমি, আইন তোমার যুদ্ধের হাতিয়ার। তোমার সে হাতিয়ার অত্যন্ত থাকবে একটা মিথ্যার বিরুদ্ধে, বেআইনের বিরুদ্ধে। আইনের জন্ম সত্য থেকে, ন্যায় থেকে। তোমার স্ত্রী তার সত্যবাদী ভাষ্যের সামনে দাঁড়িয়ে মিথ্যা দিয়ে তর্ক করবে, এটা কোন দেশের সততা? বিখ্যাত ব্যারিস্টার আদালতের মামলায় জিতে এসেছে বাবা, কিন্তু ঘরের মামলায় জিতবে কিনা সন্দেহ আছে। না বাবা না, কোনো সন্দেহ নেই। আসলে লোপা একটু ভুল করেছে। কি কি ভুল করেছি আমি? তুমি যে দিব্যেন্দুকে নিয়ে তোমার বাপের বাড়িতে বেড়াতে যাবে সেগুলো বাবা মাকে আগে থেকে বলে রাখোনি? না, মানে বৌদির বাপের বাড়ি ঠিক নয়। বৌদির মাস্তুতো বোনের মেজো বিয়েতে একটু নিমন্ত্রণ ছিল, তার জন্য বৌদিকে নিয়ে। নিমন্ত্রণ রক্ষা করতে যাবে তাই না, কিন্তু দ্রৌপদী দত্তকে বাড়ি ফেরেনি, সেই সংবাদ কি তোর কর্মে নিমন্ত্রণ নয়? মানবিকতা রক্ষার অধিকারে আমি আমার ব্যারিস্টার ভাই তবেন্দু মুখার্জিকে দিয়ে দ্রৌপদীর অপহরণকারী বিদ্যা আদালতে মামলা দায়ের করবো। পুলিশ অফিসার, বৌদির মাস্তুতো বোনের জন্মদিন নিমন্ত্রণ ক্যান্সেল করে এক্ষুনি তোকে দ্রৌপদী দত্তের অন্বেষণে বেরিয়ে যেতে হবে। জয়গুরু, জয়গুরু, একেই বলে সব সাংবাদিক। শুধু অন্বেষণ করলেই হবে না বাবাজি, দ্রৌপদীর অপহরণকারী সেই সমাজ বিরোধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। না এসে পারলাম না বেআই মশাই, দুর্ঘটনাটা ঘটেছে আমার এলাকায়, তাই তাড়াতাড়ি যাতে প্রতিকার হয় সেই ব্যবস্থাই আমি করতে এলাম। জয়গুরু, ভালোই করেছেন। আমিও তো মানুষ বাবাজি। ওই যে একটা গান আজকাল রেকর্ডে খুব বাজছে, বোধহয় রবীন্দ্রসঙ্গীত হবে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। দেশের কি করুণ অবস্থা হলো কোন দিকে, কোথাও এক বিন্দু সহানুভূতি নেই। জয়গুরু, তুমি থামো তো বাবা। সহানুভূতি দেখানোর জন্য না এখানে অনেক লোক আছে, তোমাকে আর সহানুভূতি দেখাতে হবে না। দিদি, দিদি, আমি আমার সমস্ত বাইরেঘাটে খুলে ওই রান্নাঘরে যাচ্ছি। কোন দ্রৌপদী দত্ত রাতে বাড়ি ফেরেনি বলে রান্নাঘর তো নিশ্চয়ই বন্ধ থাকবে না। মাকে আমার গয়না পরলে কি সুন্দর মানায়, তা গরমে তুমি গয়না পরো না কেন? কি বলেছি আমি গয়না পরি না? আমি অনেক অনেক গয়না পরি, তবে সেটা
ভালোবাসার গয়না তো তাই খালি চোখে কেউ দেখতে পায় না। ভাবছি শেষ পর্যন্ত কি তোমার বিশ্বাস বাড়ি পেবে না মা? যে সমাজ করে শব্দ আমি বিবর হয়ে আছি অবশ্যই সেই স্বপ্ন নিয়ে তবে এই সংসারে লোভের ছুরিতে আততাই এসেছে সংবাদপত্রে রিপোর্টার শুভেন্দু মুখার্জির বাড়িতে 3 বছর আগে আততাই প্রবেশ করেছে। বাবা আপনি কি থেকে পছন্দ করে এনেছিলেন আপনার বড় বৌমাকে বলুন উত্তর দিন। আমি বলতে পারবো না, আমি কিছুদিন বলতে পারবো না, তবে আমার অক্ষমতা স্বীকার করে একটা কথা বলতে পারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম পরিচয়ের প্রথম অক্ষর অ, তার সঙ্গে আকার যোগ করে যে আ হয় তা আমার জানা ছিল না। যদি গণপতি গোস্বামী মেয়ের সঙ্গে আমার মেজ ছেলে বিয়ে হতো। জয় গুরু এ আপনি কি বলছেন প্যান ঠাকুর? মা একটা ভীষণ ভুল কথা বলেছে। আস্ত মায়ের ভুল করছিস। কেন বাবা কি কখনো ভুল করতে পারে না নাকি? পারে, ভুল কথা যখন লেখা আছে সব মানুষই ভুল করতে পারে, কিন্তু আমি কখনো ভুল করিনি। তোর বাবাকে মাঝে মাঝে ভুল পথে টেনে নিয়ে যাচ্ছে, আমি সেখান থেকে জোর করে টেনে নিয়ে এসে সত্যের সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছি। আর তা যদি না করতাম, নির্ভর কামারশালা গড়ায় পিটিয়ে যদি মানুষটা করতাম, আইন করে কখনো তুই ব্যারিস্টার হতে পারতিস না। এত সহজে পুলিশের চাকরি করতে পারতিস না। সত্য আমার ব্রত, আমার একমাত্র সত্যের সূর্য, আমার বড় ছেলে শুভেন্দু, আমারই 7 টাকার সন্তান। 7 টাকার সন্তান কথাটার অর্থ কি? কে 7 টাকার সন্তান? কেন ওই শুভেন্দু ওর মা 7 টাকা দিয়ে কিনে নিয়েছিল। ও শুভেন্দু তাহলে আপনাদের নিজেদের ছেলে নয়? হ্যাঁ, আমাদের নিজেরই ছেলে, তবে ওর মা দাইমায়ের কাছ থেকে 7 টাকা দিয়ে কিনে নিয়েছিল। আশ্চর্য তো। না বিআই মশাই, আশ্চর্য হওয়ার কিছু নেই। শুভেন্দু জন্ম হওয়ার আগে ওর 2 ছেলে নষ্ট হয়ে যায়, তারপর আমাদের কুলপুরোহিত বলে এরপরে যদি ছেলের জন্ম হয় তাকে দাইমায়ের করে তুলে দিয়ে তাকে 7 টাকা দিয়ে কিনে নিতে হবে। তারপর আমাদের শুভেন্দু হলো, ওকে আমরা 7 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, তাই তো আমাদের সত্য সাধনার সপ্তর্ষি ওই 7 টাকার সন্তান। এই প্রদীপ ছেলে অন্যায়ের অন্ধকার ভেদ করে আমি দেখতে চাই এই জাতি তার চোখের জল। সন্তবেন্দ আমার আদেশ, তোকে যেমন করি হোক দোপারি দত্তের বাড়ির ঠিকানা জোগাড় করতেই হবে। আর দিব্যেন্দ্র তোকে যে কোনো মূল্যেই হোক এদেশের অসংখ্য দোপারি দত্তদের বাড়ি ফেরাতেই হবে। বাড়ি ফেরাতেই দোপাটি দত্তদের বাড়ি ফেরাতেই হবে। ডিসকাস্টিং সমিতি দাদার বাড়াবাড়ি আমার একদম সহ্য হয় না। সহ্য করো না, প্রতিবাদ করো। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ছবল মারতে না পারলেও খোঁজ করতে ছেড়ে না। কি বলছেন আপনি বাবা? আসলে তোমার দাদা সস্তার নেতা সেজে দেশবাসীদের সব দুর্দশা মোচন করে দেশটাকে রাতারাতি স্বর্গ করে তুলতে চাও। মূর্খ, কি বলে মূর্খ? যে দেশের শাসক শোষকের ভূমিকায় অবতীর্ণ সে দেশের যে উন্নতি কখনো হয় না, এই কথাটা পাগলও বোঝে। জয় গুরু, জয় গুরু। আপনি এখনই চলে যাচ্ছেন বাবা? হ্যাঁ বাবাজি, পল্লীবাণী এন্টারপ্রাইজে আমার কাজের পাহাড় জমে যাচ্ছে। কাজ ছাড়া তো মানুষ নেই বাবা। তাছাড়া আপনি মেয়ের বাড়িতে এসে কিছু মুখে না দিয়েই জয় গুরু, জয় গুরু। সন্ধ্যায় গুরু বন্দনা না করে আমি জলস্পর্শ করি না বাবাজি। তুমি কিছু মনে করে না বাবাজি, আমি অন্য আর একদিন এসে 2 দিনের খাওয়াটা একসঙ্গে খেয়ে যাও কেমন? তুমি লোক আমাকে নিয়ে আমার বাড়িতে এসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। তাহলে আসি বাবা জীবন সফল। জয় গুরু। কথা শুনবে বিনা প্রতিবাদে তুমি তোমার ওই বড় লোক শ্বশুরের কথা শুনবে তুমি চেষ্টা, কারণ ওদের ইচ্ছের সিঁড়ি মারিয়ে মারিয়ে তুমি ওই সৌভাগ্যের স্বর্ণ শিখরে ওঠার চেষ্টা করবে। তা কি করে সম্ভব? ওখানে প্রাচুর্য আছে কিন্তু প্রাণ নেই, ওখানে অহমিকা আছে কিন্তু আন্তরিকতা নেই। তাই আমি আমার
জাহান আদর্শকে বিলিয়ে দিয়ে, কিন্তু কিন্তু লোহাজি ওর বাবার একমাত্র সন্তান, ওর সুখ শান্তির কথা না না আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। চল 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 সব বাড়ি ফিরে চল। নদীর ধারে পার্কে ময়দানে চায়ের দোকানে ভেড়ার পালের মতো বসে আছে হাজার হাজার যুবক যুবতীর দল। শরীর পাপ পবিত্র দামটাকে গাছ করেছে। দেখো সবাই এখানে বসে আছে জোড়ায় জোড়ায়। কোথাও 3টে মেয়ে তো একটা ছেলে, কোথাও বা 4টে ছেলে একটা মেয়ে, কোথাও তরুণীর সঙ্গে হাত বৃদ্ধ, আবার কোথাও 50 বছরের বৃদ্ধার সঙ্গে ওই 25 বছরের যুবক। কি গো তোমরা কি শুধু গল্প করবার জন্য এখানে পালিয়ে এসেছো? চাচা তুমি আবার কাউকে কিছু না বলে এই বাড়ি থেকে পালিয়ে এসেছো? আসছে শহর থেকে নগর সভ্যতার নদী দিয়ে এই জলে ঢেউ উথাল পাথাল করে ছুটে আসছে। ওই দেখো ওরা শহর থেকে ধার করা নোংরা পোশাক পরে টেপ রেকর্ডার চালিয়ে ডিস্কো ডান্সারের মিউজিক বাজাচ্ছে। আবার কেউ কাপড় তুলে টুইট নাচ নাচছে। তুমি ওদের একদম সাহস ভিক্ষা দিও না মুস্তাক। কিন্তু জুজুর ভয়ে পালিয়ে বেড়ানো মেসাবকে দল, বেকার যন্ত্রণার জুজু, চাকরিতে প্রমোশন না হওয়ার জুজু, ডবল প্রেমে পথ হারানোর জুজু। তোমাদের লজ্জা করে না? ওই রণপদমের বংশধরেরা বিপুল বিক্রমে আল্লাহ ভেজাল। আর তোমরা কেরানি জুজুর কেরানি ছেলে মেয়েরা তীর্থকে তোমরা কেউ স্বামীকে ফাঁকি দিয়ে, কেউ স্ত্রীকে মিথ্যে কথা বলে এক্সট্রার প্রেমে মজুর আছে। তোমার কথাই ভাবছি চাচা। আমাকে এখন সারা ভারতবর্ষের কথা ভাবতে হবে। তাই তো একদিন স্বাধীন ভারতবর্ষে ভেড়া চড়াতে এসেছি। শুদ্ধ ভাষায় যাকে বলে মেষ পালক। ওই তো একদল মেষ চোখ বুঝে ওখানে ঝুমুচ্ছে। এই তোমরা সব কোথাকার ভেড়া গো? কি বললে তোমরা ভেড়া নাও? তোমরা মানুষ? পূর্ব বাংলা থেকে, আসাম থেকে, ওই পাঞ্জাব এই জানমান নিয়ে এই দেশে চলে এসেছো। 7 পুরুষের ভিতে ওই 14 পুরুষের স্মৃতি সব ভুলে চলে এসেছো। যারা তোমাদের মেষ বানিয়েছে তাদের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করতে পারোনি। দাঁড়াও তোমরা একটু অপেক্ষা করো, আমি ক্ষুদিরামকে ডেকে নিয়ে আসি। বাঘা যতীন মাস্টার তাকে ডেকে নিয়ে আসি। মাস্টার তুমি আবার শুরু করে দাও চট্টগ্রাম মাস্টারের লুণ্ঠন। আমি এই ফাঁকে মেষগুলোকে একটু বাড়ি ফিরে নিয়ে আসি। ভারতবর্ষ একটা কথা, সাম্রাজ্যবাদী ব্রিটিশরা এই কথাটা গাইনি 200 বছর ধরে বসে বসে মদ খেয়েছে। নেতাজি সুভাষ বোস সেই মদের বোতল ভেঙে উড়িয়ে দেওয়ার জন্য কলকাতায় আসছে, সাইরেন বাজছে। এই ভয়ে একদল বাচ্চা ছেলে এই কথাটাকে ছিঁড়ে 2 টুকরো করে দিল। আমার এখন মনে হচ্ছে এই কথাটা বোধহয় আরো টুকরো টুকরো হয়ে যাবে। ওই জুজুর ভয়ে পালিয়ে বেড়ানো মিস শাবকের দল, তোমরা যেন এই কথাটাকে আর ছিঁড়ে টুকরো টুকরো হতে দিও না, টুকরো টুকরো হতে দিও না। সামনে ট্রাক থেকে ছুটে যাবে, এক্ষুনি তুমি চাপা পড়ে যাবে। চাচা দাঁড়াও। এই থেকে দাঁড়িয়ে থেকে পা দুখানা যন্ত্রণা করছে, কিন্তু হৃদয়ে যন্ত্রণা
সেই কিছুক্ষণ আগেই চলে গেল। ওই বাসেই তো আমি কলকাতা থেকে ফিরলাম। ফিরলো না, আজ বলে দোকানে একটু বাড়ি ফিরলো না। মুস্তাকদা, তুমি তো কলকাতা সিনেমা কমেন্টে থাকো, কোথাও দেখো আমাদের হতভাগিনী বোনটাকে। ওই আর দেখলাম, দেখলে কি আমি তাকে সঙ্গে করে না নিয়ে আসতাম? কোনটা সেই 10 দিন আগে ইন্টারভিউ দিতে গেল, রাতের ট্রেনে ফিরবে বলে গেল, আজও ফিরলো না। কাকা বাবু কলকাতায় গিয়ে কাকে কি বলে এলো, খবর কাগজে খবর বেরোলো যে দোপারি দত্ত বাড়ি ফেরেনি। দোকানে কি সত্যি কোনদিন বাড়ি ফিরবে না মুস্তাকদা? জানি না নীতিশ ভাই, আমি কিচ্ছু জানি না। মেয়েটার কথা মনে পড়লে আমার দিলটা হাহাকার করে, দু চোখে পানি ঝরে। মুস্তাক, তাই তো আমি আমার স্টুডিও কাজ শেষ করে শিয়ালদার প্ল্যাটফর্মগুলো খুঁজে দেখি দোপাটি আমাদের কোথাও ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে কিনা। যখন আমি তাকে দেখতে না পাই, তখন কামরার এক কোণে বসে মনে মনে গান গাই। কি গাও? হারিয়ে গেল কোথায় কে তা জানি, দু চোখে ঝরেছে আমার নদীর পানি, দয়া ফুরাবে নদীর পানি, ফুরাবে নদীর পানি, দয়া ফুরাবে নদীর পানি। হারিয়ে কারবালা ডুবিলে কাঁদে শিলে পাথর হানি, কারবালা দিল ডুবিলে কাঁদে শিলে পাথর হানি। আজব তোমার খেলা চোখের জল ফেলে কি দোকানে দত্ত বাড়ি ফিরে আসবে? কি করবো বল, আমার কি করা আছে? সে যেখানে গেছে আমাকে তার ঠিকানা দিয়ে গেছে। কিন্তু বলে তো গেছে সিনেমায় অভিনয় করার জন্য কলকাতা ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমি সিনেমা দেখেছি, তুই সিনেমার ছবি যেখানে তৈরি হয় সেই স্টুডিও সম্পর্কে আমার কোনো ধারণা নাই। দাদা, আমি যখন প্রথম জুট মিলে চাকরি পেয়েছিলাম তখন তোর বৌদিকে নিয়ে কলকাতা শ্যামবাজারে আমি একবার গেছিলাম সিনেমা দেখতে। সে তো কতদিন আগেকার কথা বল। অতীতের স্মৃতি বর্তমানে এমনভাবে সাজিয়ে রেখে আর কোনো লাভ হবে না দাদা। এখন কি করে আমাদের মান সম্মান ইজ্জত বংশ মর্যাদা রক্ষা হয় সেই কথা তুমি ভাবো।
মরতে হারানোর ভয় তো আমার নাই। সব তোমার তোমার বোন ছিল না রে, ছিল আমার শত্রু। তাই শত্রু বিদায় হয়েছে বলে আজ আমি মনের আনন্দে হাসছি। তুমি বুঝতে পারছো না দাদা? কে দাদা? আমি না না, আমি তো দাদা নই। আমি তোদের মানুষ করিনি। আমি তোদের এক বিন্দু লেগে বলা শিখাইনি, আর এক বিন্দুও ভালোবাসি না। হ্যাঁ, তুই যদি তোমার ভালোবাসা তাহলে কেন বলকে কলকাতায় পালিয়েছিস চাকরি খুঁজতে? সংসার চালাবার প্রয়োজনে রে দাদা, আজ যদি আমার চাকরি থাকতো, মালিক তোমার জুটমিল বন্ধ না করে দিত, তাহলে কি আমি আমার বিবাহযোগ্য বোনকে ইন্টারভিউতে পাঠাতাম? তো যা ছিল তা কবেই শেষ হয়ে গেছে। তোমাদের সঙ্গে জয়ন্তর বিয়ে দিয়ে যা রেখেছিলাম তাও আমরা খেয়ে ফেলেছিলে। হাটে বাজারে পোলা পর্যন্ত ধার, নইলে কোন দাদা চায় তার বিবাহযোগ্য বোন চাকরি করতে যাক? আমি তো প্রথমেই আপনাকে মানা করেছিলাম জগদীশ দা, বলেছিলাম বাবা যে রেখে গেছেন তাতে চাকরি না পেলে আমার আর দুপাটি জীবন ভালোভাবেই চলে যাবে। আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। দাদা তো আমার ছিল না, কিন্তু দুপাটিকে বললো আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে তোমরা খাবে কি? আমি কি কাল আবার কলকাতায় যাবো জগদীশ দা? সে যেখানে গেছে তুমি কি তার ঠিকানা জানো জয়ন্ত? যাওয়ার সময় সে আমাকে তেমন কিছু বলে যায়নি, শুধু বলে গিয়েছিল সিনেমায় অভিনয় করার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, লাস্ট ট্রেনের আগের ট্রেনে ফিরবো। আচ্ছা, কাকাবু বাড়ি ফিরেছেন কি? কাকা বাবুর কথা বাদ দাও, একটা আধ পাগলা মানুষ তবে ঘি খেয়েছে, এখন হাত শুধু খেয়ে গল্প বলে। একটা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, নেতাজির সঙ্গে মিটিং করেছিলেন, সভ্য ছিলেন, একটা অসভ্য উন্মাদ কথাকার। বলা নেই কোয়া নেই, খবরের কাগজে খবর তুলে দিল যে দোপানি দত্ত বাড়ি ফেরেনি। ফিরেছে আমার ভাইজি দোপাটি দত্ত বাড়ি ফিরেছে। এই তো তোমরা সব এখানেই আছো। শোনো, আনন্দের খবর, আমার দোপাটি বাড়ি ফিরেছে। ফিরবে না মানে? আমার ভয়ে ফিরেছে। আমরা স্বাধীনতা সংগ্রামীরা হুঙ্কার দিয়ে বলেছিলাম কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো। অমনি ওই ইংরেজরা এই ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরে গিয়েছিল। আর এই দোপাটি ফিরবে না মানে? আপনি চুপ করুন। আমি চুপ করলে দোপাটিটা কি বাড়ি ফিরতো? আমি চুপ করিনি। আমি কলকাতার রাস্তায়, পার্কে, ময়দানে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলাম, এই চল চল, তোরা সব বাড়ি ফিরে চল। অমনি ফেরার পালের মতো হাওড়া স্টেশনে, ওই শিয়ালদা স্টেশনে পিল পিল করে দোপাটিরা বাড়ি ফেরার জন্য গাড়িতে চেপে বসলো। ওই ঘুষখোর পুলিশ কর্মীদের আশায় বিনা টিকিটের যাত্রীকে নিয়ে বয়ে চলেছে ওই ইলেকট্রিক ট্রেন। স্টেশনে নেমে বলল, এই স্বাধীনতা সংগ্রামের পরাধীন ভাইজি কুমারী দোপাটি দত্ত। এতদিন তুই কোথায় ছিলি দোপাটি? বাইরে গিয়েছিলাম। বাইরে? বাইরে মানে? হ্যাঁ, আমি আউটডোর শুটিং করতে তোপচাচি গিয়েছিলাম। দুপাটি, তোমরা সবাই আমার জন্য ভীষণ চিন্তা করছিলে, তাই না দাদা? বাবা বন্ধুকে আজ তো স্বাভাবিক আরে রাতের ট্রেনে ফিরি বলে 10 দিন বাড়ি আসিস থেকে আমরা মনের আনন্দে খেয়েছি, ঘুমিয়েছি, আনন্দ করেছি। তুই জানিস না দোপাটি, এই 10টা দিন যে আমাদের কিভাবে কেটেছে সে কথা আমরা তোকে বলে বোঝাতে পারবো না। তুমি অন্তত তোমার গন্তব্যস্থলের ঠিকানা আমায় জানিয়ে দিতে পারতো দোপাটি। পারতাম, আমি অনেক কিছু পারতাম দাদা, আমি অনেক কিছু পারতাম। তোমরা আর কান্নাকাটি করো না দাদা। এবার তুমি তোমার চোখের জলটা মুছে ফেলো দাদা, মুছে ফেলো। দেখো দাদা, দেখো আমি আমাদের সংসারের জন্য কত কত টাকা এনেছি, গোটা টাকা এনেছি। দেখো, এই সুখের হাসি, শান্তির হাসি, নিশ্চিন্ততার হাসি। আমাদের সব দুঃখের দিন শেষ হয়ে গেছে রে। দোপাটি সিনেমার নায়িকা হয়ে প্রথম শুটিং করি আমাদের জন্য ব্যাগ ভর্তি টাকা এনেছে রে, ব্যাগ ভর্তি টাকা এনেছে। জয়ন্তদা, তুমি দোপাটিকে নিয়ে বাড়ির ভেতরে এসো, আমি যতক্ষণ বাড়ি ফিরে ওর খাবার আর বিশ্রামের ব্যবস্থা করছি। আমার জন্য আমার দুই দাদারা খুব খুব ব্যস্ত হয়ে গেছে। রাতারাতি তাদের কাছে আমার কত
কদর বেড়ে গেছে। আচ্ছা জয়ন্তদা, আচ্ছা তুমি বলো তো, তুমি আমার দিকে তাকিয়ে অবাক বিস্ময় কি ভাবছো? না, ভাবছি লাশ বাস তো অনেকক্ষণ আগে চলে গেছে, তুমি স্টেশন থেকে এলে কি করে? সে কথা আমি তোমাকে পরে বলবো, আগে তোমার জন্য আমি একটা মজার জিনিস এনেছি, সেই মজার জিনিসটা একবার তুমি দেখো। হ্যাঁ, আমাকে নিয়ে তোমার মজা করতে হবে না। বলো তো বাড়ি, তোমাকে নামিয়ে দিয়ে যে গাড়ি চলে গেল সেই গাড়ি কার? আমাদের কোম্পানির মালিকের। কোম্পানির মালিক 10 দিনের মধ্যে তোমারও মালিক হয়ে গেল তো বাড়ি? জয়ন্তদা, উত্তর দাও তো বাড়ি। নিজেকে সাজিয়ে গুছিয়ে নায়িকা তৈরি করে চোখে মুখে কথা বলে এই ছবি শুটিং করে তুমি শুনবে শুনবে জয়ন্তদা, শুনবে, ভালোবাসার কাঙাল পুরুষ জয়ন্তদা, তুমি আমার ছবির নাম শুনবে? বলো তো বাড়ি, শুনতে চাই আমি। তাহলে শোনো, আমার সেই ছবির নাম হলো যৌবন। আমি তোমাকে শুনতে দেবো না, শুনতে দেবো না। তোমাকে ওই নোংরা পথ থেকে আমি ফেরাবোই ফেরাবো। তা না হলে যে বিরহের আগুনে আমাদের পবিত্র প্রেম পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। জয়ন্তদা, জয়ন্তদা, তুমি কি বলছো জয়ন্তদা? তুমি কি বলছো? হ্যাঁ, না হলে যে আমাদের বিরহের আগুনে পবিত্র প্রেম পুড়ে ছাই হয়ে যাবে। জয়ন্তদা, প্রেম পুরিয়া চিতার আগুনে ফাগুনে ভরে সাগরে, ফাগুনে ভরসা প্রেম পুরিয়া চিতার আগুনে ফাগুনে ভরে সাগরে, ফাগুনে ভরসা আপনি হঠাৎ শুটিং বন্ধ করলেন কেন? আমার মাথা গরম হয়ে গেছে। তাহলে আমি আপনার মাথায় এক বালতি জল ঢেলে দিই। হচ্ছেটা কি? ওই মাথায় হচ্ছেটা কি? আরে বাবা, কেন স্যার এখানে শুটিং হচ্ছে? আরে বাবা, রাস্তার মাঝখানে তো শুটিংটা হবার কথা ছিল নাকি? সেই শুটিংটাই তো হচ্ছে। স্টপ স্টপ, যেমন টেকনোসিয়ান তেমনি লাইনম্যান। অভ্যা হয়ে গেলে কখন আমি এখানে ডাইরেক্টর হয়ে আসতাম না। ছি 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 ছি, হিরোইনের পিছনে আলো। আলোটা কোথায় ফেলবে? আমার বুকে। এই লাইনম্যান, ডাইরেক্টরের বুকে আলো ফেলো। ও ডিসকাস্টিং ডিসকাস্টিং। আমার বুকে কি আছে? ব্যথা বেদনা সব তো ওই নায়িকার বুকে। ফোকাসটা ওইখানে মারো।
আগে গান, পরে আমি নাস্তা দেখাচ্ছি। শুনুন মিস প্রপার্টি, দেবীকে দেখবে এই 14 থেকে 34 বছরে এই ছেলেরা দাঁড়িয়ে আছে। সেইবার ছেলেকে এইভাবে নাচতে নাচতে গাইবেন, তুলে নে তুলে নে, মোটাও মোটাও তুলে নে, মোটাও মোটাও তুলে নে, চলো রাস্তায় রাস্তায়। স্যার উনি হচ্ছে এক্সট্রা ক্যারেক্টার, এই নো মর্স অফ টাইম কাহিনী এক্সট্রা ক্যারেক্টার। চিত্রনাট্যক আর আমার চরিত্রের কথা লেগে নেই। ওই দমাদরের মালিক গণপতি গোস্বামী, তার কামনার কথা লালসার পুণ্যে চেনকে আমি নিজেই একটা ফসিলে রূপান্তরিত হয়েছি। সাপ দেখেছো? সাপ? সাপ তো সাপ জানো, ভয়ঙ্কর সাপ হাতে পাগল হয়ে আমার নিজের মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর আরে গণপতি গোস্বামী আর আত্মজাতের স্বার্থে দাঁত দিয়ে চিবিয়ে খাচ্ছে। অথচ বেইমান মেয়েটা একটুও চিৎকার করছে না। চুপ 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 পাগল। আমি পাগল? তোমাদের অন্নদাতা মালিক পাগল নয় জানো, সেই ভয়ঙ্কর স্বার্থের পাগল হয়ে আমার একমাত্র দিদিকে গলা টিপে খুন করেছে এখানে এই বাড়িতেই। আমি এখনো তার বুক ভাঙা কান্না শুনতে পাই। সে যেন আমাকে শুনিয়ে শুনিয়ে প্রতিনিধিতে চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। অথচ আমি এমন অপদার্থ ভাই আমার দিদিকে বাঁচাতে পারিনি। ওখানে গেলে আবার তোমাকে ইঞ্জেকশন দিয়ে দেবেন, আর ইঞ্জেকশন দিয়ে দিলে হাজার হাজার বিষাক্ত সাপ আমার দেহটাকে ছোবল মারবেন, আমার সারা সর্বাঙ্গ বিষে নীল হয়ে যাবে। সবচেয়ে বড় যে সাপটা মাথার উপরে ফনা তুলে দাঁড়িয়ে আছে, সেই কাল সাপটার নাম কি জানো? শ্রীযুক্ত গণপতি গোস্বামী। আমার পা দুখানা সাথী শিয়ালের মতো, কোমরটা কুমিরের মতো, কুত্তা বাঘের মতো, হাত দুটো হাতের মতো, আর মাথাটা অবিকল মানুষের মতো। প্রাণকৃষ্ণ, তোমরা আমার অফিস ঘরে গিয়ে বসো। লোপা লোপা, একবার এদিকে আয় তো মা, তোর সঙ্গে আমার সিরিয়াস আলোচনা আছে। বলো বাবা বলো। এই আমার বিজনেসের সাফল্য তোর সাংবাদিক ভাষণের সহ্য হচ্ছে না, তাই সে ব্যারিস্টার আর পুলিশ অফিসারের ভাইয়ে সাহসী হয়ে আমাকে ধনে প্রাণে শেষ করে দিতে চাইছে। আমার ভাষণ? হ্যাঁ, আমার ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া কালো টাকা জমানোর কথা, আমার অগ্রগতির গাড়ি ছুটে যাওয়ার পথে যাদের লোভের চাকায় পিষে দিয়েছে, তাদের কথা তোর সাংবাদিক ভাষণ সংবাদপত্রে ফাঁস করে দিতে চায়। তাই সেদিন দেখলাম ওই ইডিয়ার শুভেন্দুটা একটা কাগজে বারবার তোমার নামটা লিখছে আর কাটছে। তোর হাতটা আমি ভেঙে দেব। আগামীর জন্য আমার জামাই আপনার ভাই ভিক্ষে করবে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আর সহ্য করতে পারবো না বলি শুধুমাত্র তোদের সুখের মুখ চেয়ে আমি ভেঙে খান খান করে দেবো সংসারটা। তোমার বাবার সংসারটা দেখে এলাম বাবা, এখানে এসে যেদিকে তাকাচ্ছি শুধুই। ও বাবা, আপনি এসে গেছে? হ্যাঁ বাবাজি,
গুরুদেবের আদেশ বৃথা সময় নষ্ট না করে কাজ করে যাও। তাই তো একের পর এক আমি ধর্মমূলক ছবি করে যাচ্ছি। ভালোই করছেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন এতে লোক শিক্ষা হয়। নিশ্চয়ই মহাকবি গিরিশচন্দ্র বলেছেন, মনিরে ইসি কাজ জানো না, মনিরে ইসি কাজ জানো না, এমন মানব জনম রইল পতি, আবাদ করলে ফৌত সোনা, মনিরে ইসি কাজ জানো না, মনিরে ইসি কাজ জানো না। জয় গুরু, জয় গুরু। সে তো ঠিকই। ঠিকই যদি, তাহলে বলো তুমি তোমার জীবন আবাদ করে কি ফসল ফলাচ্ছ? কথাটা তো ঠিক বুঝতে পারলাম না বাবা। কি করে পারবে? তোমার এই মহাপুরুষ কর্তার জ্ঞানী বাণী শুনে শুনে তুমি একটা কাপুরুষ হয়ে গেছো। আর লোপা তোমাকে ঠিক বোঝাতে পারছে না বাবাজি। আমি বলছি শোনো। হ্যাঁ বলুন বলুন। জীবন যৌবন বড় ক্ষণস্থায়ী, সময় থাকতে সবকিছু গুছিয়ে নেওয়া উচিত। এই যেমন গুছিয়ে নিচ্ছে তোমার দাদা। আমি আমার দাদাকে চিনি। দাদা যা করেছে তা সংসারের জন্য করেছে, নিজের জন্য সে কিচ্ছু করেনি। তিনটা মক্কেল ভেঙে তোমার আক্কেল খানাও একেবারে গুড়িয়ে গেছে। যা বলবে স্পষ্ট করে বলো। তোমার দাদা রোজগারের অর্ধেক টাকা তার সম্বন্ধীর নামে জমিয়ে রাখে। আমি বিশ্বাস করি না। আমি আমার চেয়ে আমার দাদাকে বেশি বিশ্বাস করি। দাদা তার রোজগারের সমস্ত টাকা মায়ের হাতে তুলে দেয়। তাছাড়া আপনারা জানেন না, আমার দাদা নিজে না খেয়ে আমাদের খাইয়েছে, নিজে না পড়ে আমাদের পড়িয়েছে। এখনো আমাদের মাথা ধরলে দাদার মাথা ঠিক থাকে না। সত্যতার মতো দুবছর আদর্শ আমার সেই মহান দাদা সংসারকে ফাঁকি দিয়ে তার সম্বন্ধের নামে টাকা জমাচ্ছে। তো আমি কিছুতেই বিশ্বাস করি না। জয় গুরু, বিশ্বাসহীনতার প্রমাণ যদি আমি দিতে পারি। কি কি প্রমাণ দেবে? শুধু মুখের কথা? না না, প্রমাণ হচ্ছে একেবারে মাল সমেত জোর করা। বাবা বাবা তুমি সোনার সমস্ত গয়নাগুলো বার করে ওকে দেখাও। বিশ্ব সংসারে বিশ্বাসের বড় অভাব বাবাজি। জয়গুরু, এই দেখো তোমার বৌদি গোপনে গোপনে এই লোক আমাকে টাকা দিয়ে এই এত সব গয়না গড়িয়েছে। জয়গুরু, তাছাড়া জানো তো ওই দিদি বারবার আমাকে বলে দিয়েছে, লোপা তুই বাড়ির সবার সামনে বলবি এই গয়নাটা তুই আমাকে কিনে উপহার দিয়েছিস। লোপা বলো, এসব সত্যি কথা। তুমি কি আমাকে বিশ্বাস করে না? এত অবিশ্বাসী তোমার সঙ্গে আমি সংসার করবো কি করে? আমার ভালোবাসা কি করে যাবে? দামি সোনার গয়নাগুলো তুই তোর কাছে রাখমা লোপা। যার জিনিস তার কাছে পৌঁছে দিবি। মা পার্বতী আমার তিলোত্তম সাজার বাসনায় তেল তেল করে সংসারের পয়সা সরিয়ে এই গয়নাগুলো গড়িয়ে। মা আমার এই গয়নাগুলো পেলে ভীষণ শান্তি পাবে। জয় গুরু, মনিরে ইসি কাজ জানো না, মনিরে ইসি কাজ জানো না। জয় গুরু, জয় গুরু। শান্তি। আমাদের সংসার থেকে সব সুখ সব শান্তি বোধহয় হারিয়ে যাবে। না না না, হারিয়ে যাবে না। বলো কেড়ে নেবে। তোমার ওই শয়তান চোর মিথ্যেবাদী দাদা শুভেন্দু মুখার্জি। মিথ্যাবাদী শয়তান চোর দাদা শুভেন্দু মুখার্জিকে মায়ের সামনে টেনে নিয়ে গেছে। বলবো মা, মাগো, তোমার সত্যের সপ্তর্ষি মিথ্যার মেঘে ঢাকা পড়ে গেছে। তোমার ওই 7 জন্মের তপস্যা ওই 7 টাকার সন্তান
এই সংসারের বুকে মেরেছে বিশ্বাস ভঙ্গের সবল। সবল মারবো আমি কাল নাগিনীর মতো আমার স্বামীর বুকে প্রতিহিংসার সবল মারবো। কেন মারবো না? এই সংসারে এসে অবধি সবার কাছে বঞ্চনা ছাড়া আমি আর কি পেয়েছি? তুমি একদম ঠিক বলেছো দিদি। সত্যি একে ঘরে বসে থাকতে থাকতে একেবারে লাইফটা একেবারে রোমাঞ্চটা লস হয়ে যায়। তাছাড়া জানো তো, যদি ঘরের বাইরে না বেরোনো যায় তাহলে এই শরীরের মধ্যে একদম সেই শিহরণটাই তো জাগে না। দিদি তুমি জানো তো, তোমার তেজু দেওয়ারের সঙ্গে গেলে না কি হবে? আমি ওই দীপেন্দুর সঙ্গে ওয়ার্ল্ড ট্যারে গিয়ে দারুণ এনজয় করেছি। কি সমুদ্রে ঢেউ, যেন একেবারে যৌবন উচ্ছেদ করছে দিদি। তুই থামতে লোক। সত্যি দিদি, তোমাকে দেখলে না আমার ভীষণ দুঃখ হয়। তোমার বর তোমাকে কোথাও নিয়ে যায় না। সে বরবারটার সময় কোথায়? দিন রাত কেবল অফিস আর রিপোর্ট নিয়ে মত্ত। কেন আমার বাকি কাজ করে না? কিন্তু দেখো না, এই তো কিছুক্ষণ আগে আমাকে পেয়ে এমনি করে জড়িয়ে ধরে বললো কি দুজনে দুজনকে যায়, দুজনে হারায় আজ এই মধুসন্ধ্যায়। তুমি আছো আমি আছি শেষ হয়ে গেছে, আমার জীবনটা শেষ হয়ে গেছে। মস্ত বড় সাংবাদিক, সুস্থ সমাজ গড়ার স্বপ্নে নাকি বিভোর, তাই তো 20 দিন ধরে একা একা বাইরে ঘুরে বেড়াচ্ছে। অথচ আমিও যে একটা রক্ত মাংসে গড়া মানুষ, আমার যে স্বাদ আহ্লাদ আছে, জীবন যৌবন আছে, সাংবাদিক বাবুর সে সংবাদ দেবার প্রয়োজনই নেই। দিদি লোপা, তুই এক্ষুনি আমার গা থেকে গয়নাগুলো খুলে নে লোপা। দিদি আমি বললাম না আমার বাবা তোমাকে এই গয়নাগুলো উপহার দিয়েছে। সত্যি বলছিস তো, নাকি সব মিটে গেলে আবার কেড়ে নিবি? কেন 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 দিদি খুলে দেবো কেন? তবে একটা কথা, তোমার মেজদার বা অন্য কেউ যদি জিজ্ঞাসা করে এই গয়নাগুলোর কথা, তাহলে তুমি বলবে এই গয়নাগুলো তুমি নিজের টাকায় আমাকে দিয়ে কিনিয়েছো। কিন্তু আমার স্বামী তো জীবনে আমাকে একটা টাকাও দেয়নি। তবু তবু তোমাকে মিথ্যা কথা বলতেই হবে দিদি। কারণ কারণ তোমাকে তুমি বলবে দাদা তোমাকে টাকা দিয়েছে গয়না কিনতে আমার মাধ্যমে। আর তুমি যদি এই কথাটা না বলো, তাহলে আমার বর যদি জানতে পারে যে আমার বাবা তোমাকে উপহারগুলো দিয়েছে, তাহলে আমার বর কিন্তু ভীষণ রাগ করবে। তাই বলছি দিদি, তো তোমাকে ভালোবাসতে গিয়ে আমি আমার স্বামীর ভালোবাসা যে হারাতে চাই না দিদি, হারাতে চাই না। একটুখানি মিথ্যে কথা বললে এই গয়নাগুলো সব আমার হয়ে যাবে। এইরকম গয়নার আমার কত দিনের শখ। তাই হ্যাঁ, আমি মিথ্যে কথাই বলবো, সবার সামনে আমি মিথ্যে কথাই বলবো। নিশ্চয় বলবি। একটুখানি মিথ্যে কথা বললে যদি এত সুখ আছে, তাহলে সে সুখ ছাড়তে হবে দিদি। পবিত্র তুই? হ্যাঁ, আমিও তো তোকে এই কথাটা অনেক দিন ধরে বলছি, তুই আমার কোনো কথা শুনতে চাসনি। আমি লোপাদির মুখের কথা শুনে আমি ভীষণ খুশি হয়েছি। ওই তোর কথা শুনে তুই একটুখানি পারবো দিদি, দেখবি জামাইবাবু তাতে ভালোই হবে। কিন্তু কোনো কিন্তু নয় দিদি, এই সামান্য একটু কিন্তু জন্য আমার ডাক্তারি পাস করা হয়নি। আমার টাকা থাকলে আমি পাস করতাম, পাস করলে চেম্বার খুলতাম, চেম্বার খুলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারতাম। টাকা ছাড়া আজকের সমাজে মানুষের কোনো দাম নেই। রাইট ইউ আর পবিত্র, তুমি ঠিক কথাই বলেছো। যার টাকা নেই এই সমাজে তাকে কেউ মানে না। মানি না, আমি তোমাদের চুক্তি মানি না। মানতে হবে বাবা, তার জ্বলন্ত প্রমাণ তো আপনি নিজে। হ্যাঁ আপনি যখন টাকা রোজগার করতেন তখন এই বাড়িতে আপনি একটা স্পেশাল সম্মান ছিল। এখন সে সম্মান নেই। না নেই, এখন একটা বইতে কিনতে হলেও আপনাকে ওই মায়ের কাছে হাত পাততে হয়। অন্নপূর্ণার কাছে ভিখারির
নিশ্চিত চিরকাল অন্য চেয়েই খেয়েছে। ওই সব পুরনো ধ্যান ধারণা আপনি ত্যাগ করুন বাবা। আমার রোজগার করা টাকা থেকে আপনাকে আমি 1000 টাকা দিচ্ছি। এই নিন, এই টাকাটা রাখুন। 1000 টাকা? এই টাকা আপনি খুশি মতো খরচ করবেন বাবা। কর্তাকে পেশটাকে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। কিন্তু কিন্তু এতগুলো টাকা আমি কোথায় রাখবো? তোমরা একটা কাজ করবে। বলুন। হ্যাঁ, এই টাকাগুলো রাখার জন্য তোমরা একটা বেশ মজবুত থেকে আমাকে বাক্স কিনে দাও। আপনার বৌমাত্র কিনে নিয়ে আসা এই সুটকেসটা আপনি রাখুন বাবা। এটা আমার টাকা রাখার বাক্স? হ্যাঁ, এর সঙ্গে আপনাকে দেয়া এই আমারও 500 টাকা। ছোট ছেলে দিয়েছে 1000, মেয়ে ছেলে দিয়েছে 500 টাকা, সঙ্গে একটা দামি সুটকেস। অথচ বড় ছেলে আমার 7 টাকার সন্তান কোনোদিন আমাকে 7 পয়সা দেয়নি, যা দিয়েছে তার মাকে। বড় বৌমা, হ্যাঁ, এই টাকাগুলো ভালো করে গচ্ছিত করে রাখো তো। বৌদিকে দিতে হবে না বাবা, আপনার মেজ বৌমা এসে সব ঠিক করে রেখে দেবে। হ্যাঁ বাবা, আমি আপনার সব টাকাগুলো ভালো করে গুছিয়ে দিচ্ছি। যত্ন করে রাখো। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে শুভেন্দু আর 20 দিন বাড়িতে নেই, এর মধ্যে কি বাড়ির হাতটাই অপারেশন হয়ে গেছে? বাবা, আর আমার সাবধানী দৃষ্টিকে তোমরা ভাঙিতে পারবে না। আমি আমার অভিজ্ঞতা চশমা চোখে দিয়ে দেখেছি তোমরা 2 ভাই কি সব আলোচনা করছো। মেজ বৌমা বড় বৌমা ওদের মধ্যে কি ভাব, বড় মা শুনে কথা বলে না। তাহলে কি আর বিদিশা আর তার মা তোমাদের ধারে কাছে যায় না? তাহলে কি ভারতীয় সুখের সংসার আজ অসুখ ধরে গেছে? আমাদের এই সব বাজে কথা জানার কোনো সময় নেই বাবা। ভাবনা চাই আপনাকে শুধু খুশি করতে বাবা। মাঝে তো দুঃখ পাবে। কেন আপনি সবসময় মায়ের কথা শুনবেন? আরে মাঝে বলে এই সংসারটা তারই। না, এই সংসার আপনার সংসার, আপনি এখানকার কর্তা। বাবা, তুমি কি সুন্দর করে গয়না পরেছো, তোমাকে চমৎকার লাগছে। জামাই বাবা মাসিমা আপনাকে ছোট জগন্নাথ করে রেখেছে। শুধু জগন্নাথ হয়ে আমি আর থাকবো না। আমার এই সুটকেসে আছে নগদ 1500 টাকা। এই টাকা দিয়েই আমি সংসার দেখবো। ওরা আর আমাকে বিদ্যকে লোক রাখতে পারবে না। এই টাকার বলে আমি আবার আগের জীবনে ফিরে যাবো। ওদের মা আর আমার উপর খবরদারি করতে পারবে না। তোমার হাতে আজ নতুন সুটকেস? কেন থাকতে নেই? শুধু তোমার হাতেই থাকবে? কি বললে? বাবা তো ঠিক কথাই বলেছেন মা। দেখবেন তো, তোর বলার বড্ড বেশি জোর। ভোর হয়ে গেছে যে ছলনার রাত্রি। মা, মাগো, মাত্র 20 দিনের মধ্যে আমরা এই সংসারের সবচেয়ে বড় জাদুঘরের জাদু ধরে ফেলেছি। দেখবেন তো, এটা আদালত নয়, এটা সংসার। এটা সংসার। আর এই সংসার আদালতের কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়িয়ে আছে আপনার এই 7 টাকার সন্তান শুভেন্দু মুখার্জি। আজ তুমি ভাষণের না মুখে আনলে কেন আনলে না? সবাই কি আপনার মতন পুরনো দিনটাকে আঁকড়ে ধরে বসে আছে? সবাই কি আপনার কাণ্ডজ্ঞানহীন বড় ছেলের কথা শুনে চলবে? আমি ভেতরকার মাসিমা কেন যাব? তোমরা সবাই মিলে আমাকে আক্রমণ করবে এই ভয়ে। না, তোমাদের কাউকে আমি ভয় পাই না। আমি সন্ধানী দৃষ্টিতে দেখতে পাচ্ছি আমার সত্যের সংসারে মিথ্যে চমল মারছে। হাতে নতুন সুটকেস, বড় গায়ে অনেক গয়না, ঝাঁঝালো আর অসৎ ব্যবসাদারের মেয়ের চোটপাট কথা শুনে স্পষ্ট করে বুঝতে পারছি তোমরা লোভে লালসা উন্মুক্ত হয়ে চরিত্র বিক্রি করছো। The news, my mother attacked by her son, her daughter-in-law and her husband. দারুণ সংবাদ। আমার মা, তার দুই পুত্রবধূ এবং তার স্বামী দ্বারা আক্রান্ত হয়েছে। আমি আমার বিশেষ ক্যামেরায় সেই দৃশ্যের ছবি তুলে রাখছি। এর পরের ছবিটা আমি তুলছি, যে ছবিতে স্পষ্ট হয়ে ফুটে উঠবে এই লোভী স্বার্থপর
চোর শুভেন্দু মুখার্জির প্রতিমূর্তি। কি বললি? যে শুভেন্দু মুখার্জি সংসারকে ফাঁকি দিয়ে সারা জীবন ধপ্পাবাজি করে তীর গায়ে তুলে দিয়েছে বহুমূল্য অলংকার। অহংকার? আমি যে মিথ্যাবাদী নই, এটা আমার অহংকার। আমি এই সংসারে বড় ছেলে হিসাবে আমার জীবনের সমস্ত রোজগারের টাকা আমি আমার মায়ের হাতে তুলে দিচ্ছি। মা তার প্রমাণ, এবং আমার স্ত্রীও মাথা উঁচু করে বলবে তার গায়ের একটা গয়নাও আমার পয়সায় কেনা নয়। একদম বলবে না, সব গয়না তোমার টাকায় কেনা। আধুনিক সমাজ বিজ্ঞানের অনিবার্য কারণে পার্বতী তার স্বামী শিবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলে, কারণ আমরা যে তোমার সব চালাকি ধরে ফেলেছি। তোমার তোমার 7,000 টাকার সন্তান কপিন্দু কি কথা বলছে শোনো। ঠিক কথাই বলেছে। বাবু, তোমার 7,000 কে সমর্থন করছি, তোমার 7 লক্ষ টাকার স্বপ্ন দেখার সন্তান দিব্যেন্দু। ওদের বলতে দে। বাবা, তুমি কিছু বলবে না? না, আমি মহাদেব এখন তো লোভের বিষ গ্রহণ করে আমি এখনো হজম করতেও পারছি না, ফেলে দিতেও পারছি না। তাই তো লালসার সবটুকু বিষ নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ ছেড়ে প্রতিবাদীর বোবা হয়ে গেলাম। বোবা হয়ে তোরা না না, ওই মুখোশ পরা শয়তান দেখে আর আমরা ভক্তি সিংহাসনে বসে সম্মানের ফুল কাজে পুজো করব না। ওর ভেতর চোর চোর লম্পটকে আমরা ঘৃণা রাস্তা করে ছুঁড়ে ফেলে দেবো। বলে চলো, চলো চলো, এই সমস্ত নোংরা জায়গা আমি দেখুক আর আমি দর্শন করতে চাই না। মা, মায়ের স্নেহের আত্মগোপনে করে তুমি আর এই থেকে পরিত্রাণ পাবে না দাদা। আমাদের যে সোনা তুমি তছরূপ করেছো তার পাই টু পাই হিসেব আমার চাই। তাই বলছি তুমি ভুলে যেও না, আমার কাজ হচ্ছে চোর গুন্ডা আর বদমাইশদের শায়েস্তা করা। পবিত্র, পবিত্র, তুমি মাথা নিচু করে দাঁড়িয়েছো কেন? তুমি কিছু বলবে না? না না জয় বাবু, পবিত্র পাপী হয়েছে। সোনালী স্বপ্ন দেখতে দেখতে আমার পবিত্র হৃদয়টা নোংরা হয়ে গেছে, পবিত্র? নোংরা হয়ে গেছে। এবার আমি শুনতে চাই পার্বতীর কথা। বলো বলো পার্বতী, বলো। তোমার হৃদয় ছিল আমার ভালোবাসা বিশ্বস্ত বাসস্থান। বলো, তুমি আমার সেই বাসস্থান থেকে কেন লোভের ছড়ে ভেঙে দিলে? বলো। অনেক সুখের আশায়, অনেক শান্তির আশায়, আর একটা স্বপ্নকে জীবন দান করার আশায়। শুনে যাও পার্বতী, তুমি শুনে যাও। তোমার সুখ শান্তি আমি কেড়ে নেব, তোমার স্বপ্ন আমি ভেঙে নেব। কারণ যে গয়নার লোভে আমার চরিত্র হনন করে যে পাপ তুমি করলে, তোমার জীবনের শ্রেষ্ঠ গয়না সেই সাকা সিঁদুর দিয়ে তোমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে। বলিস না বাবা, বলিস না। মা, তুই যে আমার অনেক অত্যাচার কর, আমার 7 টাকার সন্তান, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে একটা বিরাট মিথ্যার বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে, শিষ্টাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। কিন্তু মাগো, বাইরের অবিশ্বাস, ভাতৃমধুর ঘৃণার বোঝা বয়ে বেড়াবার ক্ষমতা আমার চিত্তে নেই মা। আমিও তো মানুষ, আমার ধৈর্যের যে সীমা আছে মা। সবাই যদি সেই ধৈর্যের সীমা অতিক্রম করে আমার আত্মসম্মানকে খুন করতে চাই, তাহলে তোমাকে বাধ্য হবে আত্মহত্যা করতে হবে মা। রক্ষা করতে হবে পাপ চক্রের কারো থাবা থেকে দোপাটি দত্তকে রক্ষা করতে হবে। সিনেমার নাই ধরি 50,000 টাকা নিয়ে আসছে বলে দাদা বৌদিকে খুব খাতির করছে, কিন্তু ওর মুখ দেখতে আমার খেলা হচ্ছে, ওর রোজগারের পয়সায় খেতে আমার পবিত্র হচ্ছে না। দোপাটিকার বাঁচানো যাবে না, ওর হৃদয় থেকে উচ্চতার পোকায়
কুচিয়ে কুচিয়ে ঝাঁঝরা করে দিয়েছে। জানতো না তুমি? আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু যে কুকুর একবার নোংরা খাবারের স্বাদ পেয়েছে শত চেষ্টা করলেও তার স্বভাব বদল করতে পারবে না। তাহলে তাকে আমরা ফেরাবার করে চেষ্টা করবো না জয়ন্তদা? চেষ্টা আমি করেছিলাম দিদি। সে প্রথম দিন কলকাতায় ফিরে এসে আমায় সরি বলেছিল, আমিও বাস্তব প্রতি করে তাকে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি আমার সমস্যাটা অনেক ভুল। তুই ভুল বলছিস জয়ন্তদা। না না, আমি ভুল বলিনি। ভালো করে না জেনে আমি কোনো কথা বলি না। দোকানি জীবনে দুর্ঘটনার কথা শুনে আমি তাকে বলেছিলাম, তুই চিন্তা করো না দোকানি, আমরা এই যুগের ছেলে মেয়ে ভালোবাসা আমাদের কাছে আগামী দিনে চেতনা সেতু। সামান্য কারণে সে তোমরা বিরোধ দেবো না। তুমি ফিল্মের চাকরি ছেড়ে দাও। সেই চাকরি ছাড়তে চেয়েছিল, তুই পুলিশের চাকরি পেয়েছো শুনে হাসিতে খুশিতে মেতে উঠেছিল। কিন্তু কিন্তু আমি অর্থ প্রকাশ দাদা আমার থেকে দূর করে ফেলে দিল ওই পথে। তুমি তো দোকানি দাদা, তুমি তাকে আটকাতে পারছো না। কি করে পারবো জয়ন্তদা? বেকারত্ব রানীবাজি আমার সব ক্ষমতা কেড়ে নিয়েছে। কিন্তু এখন তো আমি আর বেকার নই, পুলিশের এসআই পোস্টে চাকরি পেয়েছি। ইচ্ছা করলে দোকানিকে তুমি ভুলে যেতে পারো জয়ন্ত, দোকানে এখন ঘর বাঁধার মতো অখণ্ড অবস্থার কথা। তার হাতে এখন কত ছবির অফার। এই তো একটা নতুন ভক্তিমূলক ছবি কন্ট্রাক্টের জন্য আজই পল্লীবাড়ি এন্টারপ্রাইজের মালিক নিজে আসছে তাই গাড়ি করে নিয়ে যেতে। আপনি কি সেই জগদীশদার কথা বলছেন? কেন চিনতে পারছো না? কি করে চিনবো জগদীশদা? পোশাক আশাক পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে যে আপনার কথাবার্তা অনেক পাল্টে গেছে। বেলা যখন 9টা বাজে তখন কি ঘড়ি কাটা 6টায় ওরা থাকে জয়ন্ত? থাকে না। সেই জন্যই বুঝি তোমার হাতের ভিড়ি আজ সিগারেটে রূপান্তরিত হয়েছে। সেই জন্যই বুঝি দুর্বিনে ছাড়াই শ্রমিকের পরে ব্যাচ করে প্যান্ট শার্ট। জয়ন্ত নীতিশ, পাওনা তুই ভয়ে বাজার করতে পারতো না। তোর বাজার করে চলতে বাজার ধরে না। কিন্তু তুমি কি জানো দাদা, তোমার জীবন ঘড়িতে একদিন বেলা 12টা বাজবেই বাজবে। বাজলো জেলখানার ঘড়িতে ঢং 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 করে রাত 12টা বাজলো। বরিশালের জেল অশ্বিনী কুমার দত্তের নির্দেশ, ব্যারিস্টার PM মিত্রের নির্দেশ, বিপ্লবী হেমচন্দ্র ঘোষের নির্দেশ, যেমন করি হোক যেভাবে হোক এই জেল থেকে পালাতে হবে। তাই আমি আর রহমত ভাই ঠিক খাম্মাগুড়ি দিতে দিতে এই জেল ফটকের সামনে এসে হাজির হলাম। ব্রিটিশ সরকারের সেলটি তখন ঘুমোচ্ছে। আমি আর রহমত ভাই ঠিক এমনি করে হামাগুড়ি দিতে দিতে ছাপিয়ে পড়লাম ওই ইংরেজের সুখের সংসারে পাহারাদার জগদীশ দত্ত, তোমার এই মিথ্যে সুখের সংসারে তুমি বেশি দিন পাহারা দিতে পারবে না। তুমি বেশি দিন পাহারা দিতে পাগলামি আপনি করতেন জগদীশদা। জয়ন্ত তুমি সুখের দেশে মাতাল হয়ে গেছে দাদা। মুখ সামনে কথা বলবি নীতিশ। তোরা আমাকে যে পথে নিয়ে নিতে চাইছিস আমি সেই পথে পা বাড়াবো না। কদম কদম বাড়ায় যা, খুশিতে গীত গায়ে যা। একদিকে ঝান্সি রানী লক্ষ্মী ভাই, একদিকে ভালোবাসার শ্রেষ্ঠ মোগল সম্রাট শাহ বাহাদুর শাহ। একদিকে রানী বলছে মেরা ঝান্সি দুঙ্গি নেহি, একদিকে শাহ বলছে বারাদাস লহেজা হুঁশিয়ার। আর আমি সিপাহী বিদ্যের প্রথম সিপাহী মঙ্গল পান্ডের মতো ওই ব্রিটিশ রাইফেল হাতে তুলে নিয়ে আর ফায়ার করে চলেছে ব্রিটিশ। তোমরা সব সুখের লাল কেল্লা সামলাও আর আমি আমার একমাত্র ভাইজি গোপাটিকে লাল বেনারসি শাড়ি পরিয়ে ওকে আমি বিয়ের পিড়িতে বসাবই বসাবো। এই তোমাকে আপনি বিয়ের লোক দেখাবেন না। আমি তাকে বিয়েতে পিড়িতে বসতে দেবো না। সে বিয়ে করলে আমার বাড়ি হবে না। সে শ্বশুর বাড়ি চলে গেলে আমার সব স্বপ্ন মরে যাবে। তোমার স্বপ্নকে বাঁচাতে গিয়ে আমি আমার কাকা বাবুর স্বপ্ন আর তোমার ভালোবাসাকে মরে যেতে দেব না দেব না দেব না। আমি সেই তোমারই সাহায্যে নিজের জীবনের মানে বদলে ফেলবো। আমি নিম্ন মধ্যবিত্ত থেকে গরিব হয়ে গেছি।
আমি দোপাটিকে হারিয়ে আমি সর্বহারা হতে চাই না। আমি তোমাদের সব শুভ ইচ্ছাকে টেনে মাটিতে ফেলে তার উপর সুখের ইমারত করবো। আমি দরিদ্র নিম্ন মধ্যবিত্তের কল্পনার ব্যারিকেড ভেঙে ভালোবাসার বাড়িতে সংগ্রামে নিশান মারতে চাই। আমি অন্ধকার পথ থেকে প্রাচীন বোধ নতুন পথকে আলোর সীমানায় ফিরে দিতে চাই। আর আমি ওই পচা বোধকে, আমি ওই গাড্ডায় ভরা নতুন পথ, অসুস্থ রুগ্ন দুস্থ ভালোবাসার স্মাইল টনকে টেনে উপড়ে ফেলে আমি আধুনিক যৌবনের বিজ্ঞাপন হতে চাই। আমি কলিকাতার রাজধানী মহানগরীর মনুমেন্ট, স্বাধীনতার পর নাম পাল্টে বর্তমানে আমি শহীদ মিনার। আমার কাছ থেকে একটু দূরে বিনয় বাদল দীনেশ বাগ, পাশেই মুখ থুবড়ে পড়ে আছে সিধু কানু রহ। বিস্তীর্ণ দক্ষিণ দিক জুড়ে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলার মাঠ। আমার কাছে জমায়েত হয় বহু রাজনৈতিক দলের নেতা। জনগণদের তাদের দুঃখ ঘটাবার জন্য ওই নেতারা প্রতিশ্রুতি দেন, কিন্তু তারা প্রতিশ্রুতি রাখেন না। মানুষকে নিয়ে যারা ফুটবল খেলছে, গতি টিকে রাখার লোভে শাসক দলের প্রজা পুলিশ দিয়ে এই জনগণকে আমারই সামনে যখন লাথি পেটা করছে, কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে, গুলি চালাচ্ছে, সেই ঘৃণায় ধিক্কারে লজ্জায় আমি নিজেকে ধ্বংস পরিণত করলাম। কাকাবাবু বলে অসুস্থ হয়ে পড়েছে, তুমি একটু দেখো তো পাটি। না, আমার সময় কোথায়? এখনই যে আমাকে কলকাতা থেকে আমাকে ওই পল্লীবাণী এন্টারপ্রাইজ মালিক আমাকে নিতে আসবে। আমি এসে গেছি মিস দোপাটি। জয় গুরু, জয় গুরু। টাকা নিয়ে এসেছেন? টাকা? নিশ্চয়ই ভক্তিমূলক ছবিতে নায়িকার সঙ্গে চুক্তি করতে এসেছি। জয় গুরু, টাকা নিয়ে আসো না? এই ব্যাগে 25,000 টাকা আছে। দাদা, দাদা, এই টাকার ব্যাগটা তুমি আলমারিতে তুলে দিয়ে এসে ওই জয়গুরু রেস্টুরেন্ট থেকে একটুখানি মাংসের কাটলেট নিয়ে আসো। যাচ্ছি। আমি নিজে দাঁড়িয়ে থেকে গরম গরম ফ্রাই আর মাংসের কাটলেট বানিয়ে আনছি। যাও যাও, মাংসের কাটলেট খেতে আমি খুব ভালোবাসি। আপনি ভুল বললেন মিস্টার গোস্বামী, আপনি কাটলেটের থেকেও মাংস খেতে বেশি ভালোবাসে। দোপাটি, না, তোমার পুরোনো নাম পাল্টে দিয়ে আমি তোমার নতুন নাম রাখলাম সিলসিলা। জয় গুরু, জয় গুরু। এবার একটা গান হোক। গান? হ্যাঁ গান। 1942 সাল সারা ভারত জুড়ে উত্তাল হয়ে উঠেছে ভারত ছাড়ো আন্দোলন। স্বাধীনতা বিরোধী জনতা তাদের শহরে গ্রামে গঞ্জে সবার পর সভা করে চলেছে। জনগণকে জানাবার জন্য ওই কবি আবার গানও লিখলেন। বলো 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 সবে, শত বিনা বেনুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে। নবদিন মণি উদিবে আবার, পুরাতন সে ফিরাবে। বলো 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 সবে, শত বিনা ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। সিলসিলা,
গোপাটি দত্তর উপর একদম নজর দিবি না। আমার বুকের সামনে থেকে বলবো প্রাণে আমার কথা শোন করে আমার জন্য গোপাটি দত্তর দিকে নজর দিই। তাহলে কেন তুই ওই মেয়েটার পিছনে সব সময় ঘুরঘুর করে? আমাদের মালিক গণপতি গোস্বামী গোপাটিকে চায়। শালা গণপতি গোস্বামী গোপাটিকে চায়? শালা গণপতি গোস্বামী সে কি জানে না যে পরেশ পালের গোপাটিকে ভালো লেগেছে? জানে, আর জানে বলে সে গোপাটিকে তোর কাছ থেকে কেড়ে নিতে চায়। শীতল, আমাদের এই পুরাতন মেয়েগুলো মালিকের কাছে পুরনো হয়ে গেছে, তাই সে নিচে গাড়ি নিয়ে গোপাটি দত্তকে আনতে গেছে। এত সাহস ওই শালা গণপতি গোস্বামী! যার জন্য সে আজকে লাখ লাখ টাকার মালিক, যার জন্য রোম রমিয়ে চলছে তার ওই কালো কারবারির ব্যবসা, আজ সে এই পরেশ পালের মুখ থেকে গোপাটিকে কেড়ে নিতে চাই। আমি সব কথা ওই পুলিশকে জানিয়ে দেবো। কোনো লাভ হবে না পরেশ, একটা মেয়েকে দিয়ে সে আইন আর প্রশাসন পকেটে পুড়ে ফেলেছে। কিন্তু বাপেরও বাপ ঠাকুরদা আছে রে শীতল, যেখানে খবর দিলে ওই সারা গণপতি গোস্বামী একেবারে পথের ভিখারি হয়ে যাবে। সেখানেই খবরটা দেব। এ বলবি রে, ওই পাপ চক্রের কতটুকু খবর তুই জানিস? কতটুকু জানি? সব জানি সব। এই খবর ছিল ব্যবসা
সদা দিবাকর বারুজ্যের বাড়ি। তার সুন্দরী মেয়ে ওই প্রতিমাকে বিয়ে করে এলো ওই সালা গণপতি গোস্বামী। শ্বশুরের বিশাল সম্পত্তির লোভ সামলাতে না পেরে তাকে মার্ডার করলো। না না, নিজের হাতে নয়, ওই পরেশপালকে দিয়ে মার্ডার করলো। এই ঘরে নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছিল ওই ব্যবসাদার দিবাকর বাড়ুচ্ছে। চুপি সারে এসে তার বুকে এই বন্দুকটা ঠেকিয়ে পর পর আমি 3টে গুলি করেছিলাম। চিৎকার ছুটে এসেছিল তার স্ত্রী, আর তখনই আমি তাকেও গলা টিপে একেবারে মেরে ফেলেছিলাম। নিজের হাতে মার্ডার করলো? না না, নিজের হাতে মার্ডার করেনি, আমাকে দিয়ে মার্ডার করেছিল। আর ঠিক তখনই তার বাচ্চা প্রভাত কাঁদতে কাঁদতে ছুটে এসে এখানে দাঁড়ালো। আমার মাথায় তখন খুন চলে গেছে, আমি তাকেও গলা টিপে মারতে চাইছিলাম। আর ঠিক তখনই ওই গণপতি গোস্বামীকে তুমি মেরে না পারে হিসেবে ভেবে নাও। ওর ব্যাংকের টাকা, ইন্স্যুরেন্সের টাকা, শেয়ার মার্কেটের টাকা সব কিছুই বিক্রি হারা না পারলেও প্রভাতকে দিয়ে আদায় করে নিত। ভুলিনি, সেদিনের কোনো কথাও ভুলিনি। শয়তানটা আমার উপর অনেক অত্যাচার করেছে, তবু একটা কাগজ আমি সই করিনি। শয়তানটা আমাকে পাগল সাজিয়ে রেখেছে। কেন জানো? কেন? পাগলের কথা কেউ বিশ্বাস করবে না বলে। আপনি এখান থেকে পালিয়ে যাচ্ছেন না কেন? পালিয়ে গিয়ে কোথায় লুকাবো? ওই গণপতির যে সব জায়গায় হাত আছে, পালাতে চেষ্টা করলে আমাকে মেরে ফেলবে। এখানে থাকলে আমাকে মারবে না। কেন মারবে না বলো দেখি? কেন? সরকার সই সই না হলে ব্যাংকের একটা টাকাও উঠবে না। এই তোমার সরে আমাকে একটা আমি কথা বলে রাখি। আমার একমাত্র ভাগ্নি ওই শয়তানি কাল লাগেনি লবাকে তোমরা কেউ বিশ্বাস করবে না। ওকে লম্পট হবে, লম্পটমি। সাথে কে নাচাচ্ছে, এবার কে নাচাচ্ছে, এবার হয়তো সাংবাদিক সুগন্ধ বাবুকেও নাচাবে। আর একটা কথা, আমাকে পাগল করে দেওয়ার জন্য ওই সমন্ধ বাবুর সম্বন্ধী আমাকে আজ সেখানে আসছে পাগল করে দেওয়ার জন্য। এটা কি ঠিক? অবশ্যই সে এসে আপনাকে ইঞ্জেকশন দেবে, আপনি সাবধানে থাকবেন। আরে সাবধানে থাকবো। ডাক্তার যখন আমাকে ইঞ্জেকশন দিয়েছিল তখন আমি কিচ্ছু করতে পারিনি। সেই আমাকে জোর করে ইঞ্জেকশন দিয়ে দিল। অমনি দেখি হাজার হাজার বিষাক্ত কামড়া দিচ্ছে আমার দিকে চেয়ে আসছে। আমার সারা শরীর চিৎকার করে বলেছিলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে। সেই ছেলেবেলা থেকে ওই হত্যাকাণ্ড দেখার পর থেকেই প্রভাত বাবুর মাথার গোলমাল। আমার পাপেই আজ ওনার এই শাস্তি। তুই এত পাপ করেছিস, তার বিনিময়ে গণপতি তোকে কি দিয়েছে? টাকা, অনেক অনেক টাকা। সেই সঙ্গে তার মাথাটাও আমার কাছে বিক্রি হয়েছে। একটা কথা বললেও ওই গণপতি গোস্বামীর কোনো কথা তুই কোনোদিন বিশ্বাস করিস না। আর যদি এরপরেও গণপতি গোস্বামী আমার কাছ থেকে ওই তোপাটিকে কেড়ে নিতে চাই, তাহলে গুলি করে তাকে একেবারে আমি লাশ বানিয়ে দেবো। ব্যাপারটা বেঞ্চের বাইরে চলে যাচ্ছে। বন্দুকের নলটা আরেকটু তুলে ধর। দারুণ কম পয়সা। অদ্ভুত জিনিস। By the way, একটা কথা, বোম্বের সঙ্গে ক্যালকাটা ইন্টার করি। I mean, অমিতাভ বচ্চন and মিঠুন চক্রবর্তী। নায়িকা মানে তিনি হেরোইন খেয়ে চলতে কমেডি করে হিরোকে জড়িয়ে ধরে বলবে। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু লোপা কোথায়? লোপা? ঠিক আছে, আপনি এখন এখানে বসুন, আমি এক্ষুনি গিয়ে ওই লোপা দেবীকে এখানে পাঠিয়ে দিচ্ছি। আয় শীতল চল। আপনি কি গরম না ঠান্ডা? হ্যাঁ আগে হ্যাঁ, ঠান্ডা। আরেকটা সাহেব আমি গরম। এই বেড়া, একটা ঠান্ডা আর একটা গরম নিয়ে আয়। আপনি ঠান্ডা চাইলেন কেন? আমিও গরম, আপনিও গরম। মানে গরমে জমতো ভাত। আর সিনেমায় অভিনয় করতে গেলে গরম
খেয়েছে আপনার ইয়েতে ছেটে গেছে তাহলে একটু মাংস বেশি তা হোক এই ফিগারেটে গিয়ে কমিয়ে দেবে 3 করুন। আপনি কি ভেবেছেন বলুন তো? আমাকে একা পেয়ে আপনি যা ইচ্ছে তাই করবেন ভেবেছেন? অসভ্য কোথাকার! পারবে না আর একটু তেলে আসুন এরকম করে ওটা নামা করো মেয়েদের মতো কোমর দুলিয়ে বলুন কি ভেবেছেন বলুন তো অযোগ্য কথাকার অসভ্যতার একটা সীমা আছে। আপনি বুঝি মনে করেছেন আমি অভিনেত্রী? জানেন আমি গণপতি বাবুর পরমার্থিয়া। আর আপনি তো দেখছি বাড়িখানাকে একেবারে স্টুডিও বানিয়ে ফেলেছেন। মনে করবেন না আমি ছবির ডাইরেক্টর, তাই ছবির ডাইরেকশন দিতে দিতে এই সংসারটা হয়ে গেছে আমার কাছে স্টুডিও। আর জীবন্ত মানুষগুলো সব হয়ে গেছে ছবি। গুড বাই। লোকটা পাগল নাকি? ড্রয়িং রুমটা কি দারুণ সাজানো। লোপাদের এই 7 তলা বাড়িটা যেন 7 মহলা রাজপ্রাসাদ। প্রত্যেক ঘরে কালার টিভি, ভিসিআর, ফ্রিজ, কত রকমের ট্রেন, মুজেক করা মেঝে, ডিস্টেম্পার ওয়াল, চারিদিকে শুধু সুখ সুখ আর সুখ। আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান। এই পাগলা প্রভা বন্দুক নিয়ে এদিকে ছুটে আসছে। বন্দুকটা যে কি করে ওই পাগলাটার হাতে চলে গেল সেটা আমি নিজেই বুঝতে পারছি না। আগুনকে কখনো ছাই চাপাতে রাখতে পারবে না। আমি প্রথম গুলি করবো তোমাকে আর চললো সব শেষে ওই গণপতি গোস্বামীকে। 1 2 3 কি করে বেরোবে? বুলেট ছে আমার পকেটে। যা পড়িস ওকে ধরে নিয়ে গিয়ে ওর ঘরে ঢুকিয়ে দাও। ইনজেকশনের সিরিঞ্জ রেডি করে ডাক্তার এক্ষুনি আসছে। ওখানে গেলে আবার তোমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে আর ইঞ্জেকশন দিয়ে সাথে সাথে সব ছুটা দেবে কেউ উঠে গৌরব চন্দ্র পড়া একসাথে যাওয়ার ওটাকে চবল মারবে আমাদের ছেড়ে যাও আমাকে বিপদ যখন আসে তখন একসঙ্গে আসে। মিস নয়না যখন সোনার পাট পাচার করছিল তখন থানার সেকেন্ড অফিসার জয়ন্ত সেনটাকে তাকে দীপেন্দ্র ছুটিতে জয় গুরু পুলিশ হয়তো আমার বাড়ি রেড করতে পারে। তা হোক, আমিও গণপতি গোস্বামী জয় গুরু বলে 10 মিনিটের মধ্যে আমি ম্যানেজ করে নেব। তার আগে আমাকে পাগলা প্রভাতের ব্যবস্থাটা করতেই হবে। এখন বলুন পেশেন্টটা কোথায় আছে? পরেশ তাকে ধরে নিয়ে গেছে পবিত্র। তুমি তাকে এমন ইনজেকশন পুশ করবে যাতে সে উঠে দাঁড়াতে না পারে। একটা সুস্থ মানুষকে আমি অসুস্থ করে দেবো। বলেছি তো এমনি দেবে না, টাকা পাবে। আজ থেকে তুমি তার স্পেশাল ডাক্তার, প্রতি মাসে 5,000 টাকা মাইনে পাবে। যাও। আমি পেশেন্টটাকে জন্য টাকাটা যাওয়ার সময় পেয়ে যাবে। এখন একটু তাড়াতাড়ি করো পবিত্র, যাও। আমি একটা একটা করে দাঁত দিয়ে তুলে দেবো। এবার শালা সুরের বাচ্চা জয়ন্ত সেনের পালা। আমি হৃদয়হীন নিষ্ঠুরের মতো জল্লাদের হাতে তুলে দেব। কারণ আমি আপনার আসলে আপনার জেলে ধরে বিশ্বাস আরে আসুন আসুন জয়ন্ত বাবু। জয় গুরু জয় গুরু। ওরে বাইরে কে আছিস? আমার গীতাখানা দিয়ে যা। এবার বলুন আপনি আমার কি ব্যবসার কথা জেনে ফেলেছেন? তার আগে বলুন আপনি তো ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ মানে গোস্বামী ব্রাহ্মণ। মাছ মাংস পেঁয়াজ রসুন জীবনে কোনোদিন স্পর্শ করি না। জয় গুরু। তা এত যখন নিয়ম মানে রাতে গীতা পাঠ করেন কেন? কারণ দিনে তো সময় পাই না, সারাদিন ভক্তিমূলক ছবি শুটিং এ কেটে যায়। জয় গুরু। এবার বলুন আপনি হঠাৎ? আচ্ছা আপনার বাড়িতে মিস নয়না বলে কেউ থাকে?
কিনা? আমি তোমার সমস্ত গীতার পাতাগুলো একেবারে খুব সুন্দর করে খুলে সাজিয়ে রেখেছি বাবা, তুমি গিয়ে পাঠটা আরম্ভ করে দাও। এ আমার মেয়ে, অর্থাৎ আপনার বাস দিব্যেন্দু মুখার্জির মেজ বৌদি। আমি লোপাকে নিয়ে চলে যাচ্ছি মেসমশাই, আগামীকাল অবশ্যই একবার আপনি আমাদের বাড়ি যাবেন। এ আমার মেয়ের যা, অর্থাৎ যা রিপোর্ট শুনে আপনি আমার বাড়িতে এসেছেন। এই মেয়েটি হলো সেই শুভেন্দু মুখার্জির স্ত্রী। How do I do, Mr. Goswami? আপনি কেমন আছেন? I come from the town. I am waiting for you. আপনি আমার সঙ্গে জলদি কথা একেবারে কমপ্লিট করিয়ে দিবেন। Bye. মেয়েটির নাম সিলসিলা ব্রাউন, আমার মেয়ে। এবার বলুন, এদের মধ্যে আপনি আপনার আসামিকে খুঁজে পেলেন? না মিস্টার গোস্বামী। তাহলে কেন আপনি আমাকে না জানিয়ে এই মেসমশাইয়ের বাড়িতে এসেছেন? স্যার আপনি ছুটিতে, আপনার রিপোর্টার দাদা আমায় কি আমাকে বললে। একটা রিপোর্টারের কথাই আমরা চলবো, এই কথা আপনি ভাববেন কি করে? স্যার পুলিশের কাজে নতুন এসেছেন, মনে রাখবেন এখন আমরা জনগণের সেবক নই, জনগণই আমাদের সেবক। যান, অফিসে চলে যান। আমার করবেন স্যার, সরষের ভেতরে যে ভূত ঢুকে বসে আছে তা আমার জানা ছিল না। কিছু মনে করবেন না স্যার, আপনি শুধু একমাত্র পুলিশ অফিসার নন, এই দেশে আরো অনেক ভালো পুলিশ অফিসার আছে। মানে কি মেসমশাই? জয়গুরু, জয়গুরু। ভালো মানে? এই ভালো মানে টাকা বাবাজি। হ্যাঁ, ভালো মানে গাড়ি বাড়ি সুখ শান্তি, আর সেগুলো অর্জন করতে হলে চাই অনেক টাকা। আর এই টাকা ছাড়া এই উপভোগের পৃথিবীতে সব কিছুই ফাঁকা বাবাজি। জয়গুরু। নারী জাতি মুক্তির জন্য নারীকেই বেরিয়ে আসতে হবে। জানাই গদের সেবকের বক্তব্য, কলিকাতা 24শে অক্টোবর। কিন্তু আমি অত্যন্ত বেদনার সঙ্গে জিজ্ঞাসা করছি, আজকের নারীরা ঘরে থাকে কতক্ষণ যে তারা ঘর থেকে বেরিয়ে আসবে? সংবাদপত্রের মাধ্যমে এই বাংলার নারীরা পড়ে না, কারণ নগর সভ্যতা তাদের মানুষ বলেই মনে করে না। যারা দেশ চালাচ্ছে তাদের বাড়ির কথা লেখা যাবে না, কারণ অসুবিধা আছে। আর বাকি থাকলো এই মধ্যবিত্ত বাড়ির মেয়েরা, যারা সকাল থেকে বেলা 9টা পর্যন্ত বাজার করে কাটায়, না হয় নানান কাজ করে কাটায়। আবার নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে সোজা বাথরুমে চলে যায়। তারপর নাকে মুখে গুজে গুটি খাওয়া, তারপর ম্যাচিং করে শাড়ি ব্লাউজ পরে ঠোঁটে গালে রং লাগিয়ে রূপের মেয়ের মতো এই ভেঙে ব্যাগ ঘোরাতে ঘোরাতে অফিস যাওয়া। যাক, অনেক কথা বলে ফেললাম, এবার একটু দম নেওয়া যাক। ওই দমের কথা বলতে গিয়ে আলুর দমের কথা মনে পড়লো। অফিস ক্যান্টিনে আলুর দম দিয়ে ওই বিশুদ্ধ ভেজাল তেলে ভাজা লুচি খেয়ে উপরের ফাইল নিচে চালান করে পুরুষ সহকর্মীর সঙ্গে গল্প আড্ডা কথায় কথা মিলিয়ে কেউ চলে যায় বয়ফ্রেন্ডকে নিয়ে ওই বাবুঘাট নয়তো বা ইডেন গার্ডেনে, আবার কেউ বা সোজা বাড়িতে গিয়ে স্বামীকে কিংবা দেওরকে কমসে কম ওই পাড়াতো তো ঠাকুর বাজা নিয়েও চলে যায় সোজা সিনেমা হলে। সেই সিনেমা পর্দাতেও সেই একই বেলা ছবি, যার ফলে আজ মহিলা শিল্পীদের নিয়ে সমাজ বিরোধীদের টানাটানি করে আছে এই পরিবেশ সংসারেও। গৃহস্থ বাড়ির মেয়েরা আবার বেরোয় না, আসবে কি করে? ঘরে ঘরেই যে চলছে টানাটানি। তোমরা এই 1 নম্বর সংবাদটা দেখো। বৃষ্টি হবে না, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। বৃষ্টি হবে না, অল্প পড়ছে, একটু ধৈর্য ধরে বসুন। তাতে কি হয়েছে? আমরা অনেক কষ্ট করে যাত্রীকে আয়োজন করেছি আপনাদেরই জন্য, একটু কষ্ট করে বসুন। বৃষ্টি হবে না, ঠাকুরের উপর বিশ্বাস রাখুন, বাবা রামচন্দ্রের আশীর্বাদ মাথার উপর আছে। আপনারা বসুন।
আমাকে অজন্তা এলাকা দেখাতে নিয়ে যাবে আর তার সঙ্গে ফেরার পথে আমরা কোনারকে সূর্য মন্দির দেখে আসবো। অনেক টাকা খরচ হয়ে যাবে লোকা। তাতে কি হয়েছে? তুমি তো ওই মামলায় সব থেকে মিথ্যে করে অনেক টাকা ইনকাম করছো। তোমার জন্য করছি লোকা। কিন্তু আমি যে পুরনো হয়ে যাচ্ছি না কিন্তু। তাই বুঝি অজন্তা এলোরা গোয়া চিত্তে কোনারকের সূর্য মন্দিরের গায়ে খোদাই করা নরনারীর সেক্সি ফিগার দেখে নিজেকে নতুন করে তৈরি করতে চাও? ইয়েস ডার্লিং, আর সেই সাথে তোমাকেও আমি নতুন রূপে পেতে চাই। অলরাইট, এবার পুজো ছুটিতে আমরা বেড়াতে যাব। ঠিক যাবে তো? ঠিক ঠিক ঠিক। ওকে। ওরা পুজোর ছুটি বেড়াতে যায়, কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গে যায় না। স্ত্রীকে মিথ্যা কথা বলে স্বামী অন্য মেয়েকে নিয়ে যায় দার্জিলিং কিংবা মসুরি, সেই হিল স্টেশনের 2 নম্বর সংবাদ।